আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছে আমি রাজ। আজ পড়ছি বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে ২০০৩ সালে, আর এই উপন্যাসটি থেকে অনুপ্রাণিত হয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে ২০০৬ সালে, হলিউডের একটি মুভিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড এবং রবার্ট ল্যাংডনের ভূমিকা অভিনয় করেন টম হ্যাঙ্কস। এই উপন্যাসটির জন্যে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে উপন্যাসটি আমাকে পড়তে, কিন্তু আসলে আমি উপন্যাসটি পড়ার জন্যে সাহস করে উঠতে পারিনি। অনেক বড় একটি উপন্যাস, চিন্তা করেছিলাম সবার শোনার ধৈর্য থাকবে কিনা। আর এখন আসলে পড়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই মিস্ট্রি থ্রিলার উপন্যাসটি যত বড়ই হোক আপনাদেরকে বোর করবে না, কারণ এই উপন্যাসটির মধ্যে প্রতিটি পাতায় আপনাকে ধরে রাখার জন্যে যথেষ্ট উপকরণ অবশ্যই রয়েছে। সো সবাই আশা করছি উপন্যাসটি শুনবেন এবং আপনাদের মন্তব্যগুলো জানাতে থাকবেন। একটু দীর্ঘ উপন্যাস হবে, আমার পড়া সবচেয়ে বড় বই এটি। সো ২০ থেকে ২২টি পর্ব হতে পারে, আমি শিওর না। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিবেন, আর অবশ্যই এই গল্পটি পড়ে যাতে শেষ করতে পারি সেই দোয়া করবেন। তো ভূমিকা আর বেশি বাড়াচ্ছি না, চলে যাচ্ছি উপন্যাসে। বিখ্যাত লেখক ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ নাজিমুদ্দিন। আজ আমরা শুরু করছি উপন্যাসটির প্রথম পর্ব। লেখকের কৃতজ্ঞতা। সর্বপ্রথম আমার বন্ধু জেসন ক্যাফম্যানকে, যিনি এই প্রজেক্টে কঠোর পরিশ্রম করেছেন এবং সত্যিকারভাবে বইটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অতুলনীয় হেইডি ল্যাংক, দ্য ভিঞ্চি কোডের অক্লান্ত চ্যাম্পিয়ন, এজেন্ট এবং বিশ্বস্ত বন্ধু। আমি ডাবলডের পুরো দলটির কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উদারতা, আস্থা আর অসাধারণ দিক নির্দেশনার জন্যে। ধন্যবাদ লি থমাস আর স্টিভ রবিনকে, যারা শুরু থেকে এই বইটির ব্যাপারে আস্থা রেখেছিলেন। এই বইয়ের গবেষণার কাজে উদারভাবে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লুভর মিউজিয়াম, ফরাসি সাংস্কৃতিক মন্ত্রণালয়, প্রজেক্ট গুটেনবার্গ, বিবিলিওথেক ন্যাশনাল, নস্টিক সোসাইটি লাইব্রেরি, লুভরের ডিপার্টমেন্ট অফ পেইন্টিং স্টাডি অ্যান্ড ডকুমেন্টেশন সার্ভিস, ক্যাথলিক ওয়ার্ল্ড নিউজ, গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি, লন্ডন রেকর্ড সোসাইটি, মনুমেন্ট কালেকশন অ্যাট ওয়েস্টমিনিস্টার অ্যান্ড ওপাস দায়ের ৫ জন সদস্য, ৩ জন বর্তমান, ২ জন সাবেক, যারা তাদের ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের গল্প আর ওপাস দায়ের অভ্যন্তরে নিজেদের অভিজ্ঞতার কথা আমাকে বলেছিল। আমার গবেষণা কর্মে অসংখ্য বই পুস্তক সরবরাহ করে দেওয়ার জন্য আরও কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়াল্টার স্ট্রিট বুক স্টোরগুলো এবং আমার গণিত শিক্ষক এবং লেখক বাবা রিচার্ড ব্রাউনকে। আর যে দুজন নারীর সাহায্য ছাড়া এই বই লেখা সম্ভব হতো না, তাদের কথা না বললেই নয়। আমার প্রকৃতিবাদী সঙ্গীতজ্ঞ মা কনি ব্রাউন এবং আর্ট হিস্টোরিয়ান, চিত্রশিল্পী, ফ্রন্টলাইন এডিটর আমার স্ত্রী ব্লাইথ। নিঃসন্দেহে আমার দেখা অসম্ভব প্রতিভাময়ী এক নারী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ড্যান ব্রাউন। তথ্য: প্রায়োরি অফ সায়ন একটি ইউরোপিয়ান সিক্রেট সোসাইটি। ১৯৯৯ সালে সম্রাট গটফ্রয় দ্য বুইলো প্রতিষ্ঠিত করেন। এটি একটি সত্যিকারের সংগঠন। ১৯৭৫ সালে প্যারিসের বিবলিওথেক ন্যাশনাল একটি পার্চমেন্ট উদ্ঘাটন করে, যা লর্ড এসিয়াস সিক্রেট নামে পরিচিত। এতে প্রায়োরি অফ সায়নের অসংখ্য সদস্যের পরিচয় পাওয়া যায়, যার মধ্যে স্যার আইজাক নিউটন, বেত্তিচেল্লি, ভিক্টর হুগো এবং লিওনার্দো দ্য ভিঞ্চিও আছেন। ওপাস দাই ভ্যাটিকানের একটি অঙ্গ সংগঠন। এই গোঁড়া ক্যাথলিক সংগঠনটি সাম্প্রতিককালে তাদের ব্রেইন ওয়াশিং কর্মকাণ্ড আর কর্পোরাল মর্টিফিকেশন নামক একটি বিপজ্জনক অনুশীলনের জন্য বিতর্কিত এবং সমালোচিত। কিছুদিন আগে ওপাস দাই $৪৭ মিলিয়ন ব্যয়ে নিউ ইয়র্কের ২৪৩ লেক্সিংটন এভিনিউতে তাদের ন্যাশনাল হেডকোয়ার্টারের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই বইয়ে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম, স্থাপত্যশৈলী, দলিল দস্তাবেজ আর গুপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের বিবরণ একেবারেই সত্যি। মুখবন্ধ। লুভর মিউজিয়াম, প্যারিস,
রাত 10:46। স্বনামখ্যাত কিউরেটর জ্যাক সোনিয়ে মিউজিয়ামের গ্র্যান্ড গ্যালারির তোরণ শোভিত পথ ধরে টলতে টলতে ছুটতে লাগলেন। সবচাইতে সামনের চিত্রকর্মটির দিকে তিনি ঝাঁপিয়ে পড়লেন। সেটা ছিল কারাভাজ্জিওর। ৭৬ বছরের বৃদ্ধ লোকটি ছবিটার কাঠের ফ্রেম দুহাতে আঁকড়ে ধরে দেয়াল থেকে খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে দুপায়ের ফাঁকি নিয়ে ছবিটা সহ মাটিতে লুটিয়ে পড়লেন। কিছু বুঝে ওঠার আগেই কাছের একটা ভারী লোহার গেট বিকট শব্দে পড়ে গেলে ঘরটা থেকে প্রবেশদ্বারের পথটা বন্ধ হয়ে গেল। দূরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলে নকশা করা কাঠের পাটাতনটা কেঁপে উঠল। কিউরেটর মাটিতে শুয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিলেন। আমি এখনো বেঁচে আছি। ক্যানভাসের নিচে হামাগুড়ি দিয়ে লুকানোর জন্যে একটা জায়গা খুঁজতে লাগলেন তিনি। খুব কাছ থেকে একটা কণ্ঠ বলল, নড়বেন না। কিউরেটরের হাত পা বরফের মতো জমে গেল। আস্তে আস্তে ঘুরে তাকালেন তিনি। মাত্র 15 ফুট দূরে বন্ধ হওয়া দরজার ওপাশ থেকে বিশাল আকৃতির শক্ত সামর্থ্যের আক্রমণকারী লোহার গ্রিলের ভেতর দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে লম্বা চওড়া, ফ্যাকাশে চামড়া আর সাদা পাতলা চুলের। তার চোখের মনি গোলাপি, গভীর লাল ফুটকিযুক্ত। সেটি লোকটা কোটের পকেট থেকে একটা পিস্তল বের করে গ্রিলের ভেতর দিয়ে কিউরেটরের দিকে সরাসরি তাক করল। দৌড়াবেন না। তার উচ্চারণ শনাক্ত করা খুব সহজ না। এখন বলেন সেটা কোথায়? আমি তো তোমাকে বলেছি। কিউরেটর আত্মরক্ষার কোনো চেষ্টা না করেই হাঁটুর উপর ভর দিয়ে গ্যালারির ফ্লোরের উপর একটু উঠে দাঁড়ালেন। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। মিথ্যে বলেছেন। লোকটা তার দিকে তাকিয়ে আছে, একদম নড়ছে না, শুধু তার চকচকে ভুতুরে চোখ দুটো বাদে। আপনি এবং আপনাদের ভাইদের কাছে এমন কিছু আছে যেটা আপনাদের নয়। কিউরেটর চমকে গেলেন। তার শির দ্বারা বেশ শীতল একটা অনুভূতি বয়ে গেল। এটা সে কিভাবে জানল? আজ রাতে ন্যায্য ও বৈধ অভিভাবকেরা পুনঃস্থাপিত হবে। এখন আমাকে বলুন সেটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। বললে বেঁচে যাবেন। লোকটা কিউরেটরের মাথা বরাবর পিস্তল তাক করে ধরল। এটা কি এমন গোপনীয় কিছু যার জন্য নিজের জীবন বিপন্ন করতে পারেন? সনিয়া শ্বাস নিতে পারছিলেন না। লোকটা তার মাথা নেড়ে পিস্তলের ব্যারেলের দিকে তাকালো। সনিয়া আত্মরক্ষার্থে হাত দুটো তুলে ধরলেন। দাঁড়াও। খুব আস্তে করে বললেন, তোমার যা জানার দরকার তা আমি বলবো। কিউরেটর এরপর খুব সাবধানে বলতে শুরু করলেন। যে মিথ্যাটি বললেন সেটা অনেকবার অনুশীলন করা ছিল। সবসময় তিনি এটা প্রার্থনা করতেন তাকে যেন এটা কখনো ব্যবহার করতে না হয়। কিউরেটর কথা বলা বন্ধ করতেই ঘাতক বিশ্রী একটা হাসি দিল। হ্যাঁ, অন্যেরাও ঠিক এরকমই বলেছে। সনিয়া চমকে গেলেন। অন্যেরাও? আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম। বিশাল আকৃতির লোকটা উপহাস করে বলল, 3 জনের সবাইকে। তারাও আপনার মতোই বলেছে। এটা হতে পারে না। কিউরেটরের সত্যিকারের পরিচয়, সেই সাথে তার অন্য 3 জন সেনেকার পরিচয়, যে গোপনীয়তা তারা রক্ষা করছে, প্রায় সেরকমই গুপ্ত একটি ব্যাপার। সনিয়া এবার পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারলেন। তার সেনেকারা এইভাবেই নিজেদের মৃত্যুর আগে কঠিন নির্দেশটা মেনে গেছেন। এটা তাদের সন্ধিরই একটা অংশ। আক্রমণকারী আবার পিস্তল তাক করল। আপনার মৃত্যুর পর আমি হব একমাত্র ব্যক্তি যে সত্যটা জানবে। সত্যটা? তৎক্ষণাৎ কিউরেটর পরিস্থিতির সত্যিকারের ভীতিকর অবস্থাটা অনুধাবন করতে পারলেন। আমি যদি মারা যাই সত্যটা চিরকালের জন্যই হারিয়ে যাবে। সঙ্গে সঙ্গেই তিনি সচেতন হয়ে উঠে পরিস্থিতিটা সামলাতে চেষ্টা করলেন। পিস্তলটা গর্জে উঠল। বুলেটটা পেটে আঘাত করার সাথে সাথে কিউরেটর প্রচণ্ড গরম অনুভব করলেন। সামনের দিকে পড়ে গেলেন তিনি। মাথাটা সামলে নেবার চেষ্টা করলেন। মাটিতে গড়িয়ে কুকড়ে গিয়ে লোহার গ্রিলের ভেতর দিয়ে আক্রমণকারীর দিকে ফিরে তাকালেন জ্যাকসনিয়ে। লোকটা এখন সনিয়ার মাথা বরাবর পিস্তল তাক করে নেই। সনিয়া চোখ বন্ধ করলেন। তার চিন্তাভাবনাসমূহ ভীতি এবং অনুশোচনার ঝড়ে বিক্ষিপ্ত হয়ে গেছে। পিস্তলের ফাঁকা চেম্বারের ক্লিক শব্দটা করিডোর জুড়ে প্রতিধ্বনিত হল। কিউরেটর চোখ খুলে তাকালেন। লোকটা নিজের অস্ত্রের দিকে তাকিয়ে আছে, খুব বিস্ময়েই তাকিয়ে আছে। সে দ্বিতীয়বার গুলি করতে উদ্যত হল, কিন্তু কি যেন কি মনে করে বোকার মতো হেসে সনিয়ার পেটের দিকে তাকালো।
আমার কাজ শেষ। কিয়ারোটের তার সাদা নীল শার্টের মধ্যে বুলেটের ফুটোটার দিকে তাকালেন। পাঁজরের হাড়ের ঠিক নিচেই সেটা বিদ্ধ হয়েছে। ফুটোটার চারদিক লাল রক্তের একটা ফ্রেম তৈরি করেছে। আমার পেটে অনেকটা নিষ্ঠুরভাবে অল্পের জন্য বুলেটটা তার হৃৎপিণ্ড ভেদ করেনি। একজন লাগুয়েরে দা আলজেরির সাবেক যোদ্ধা হিসেবে এরকম ভয়ঙ্করভাবে ধুকে ধুকে মরার ঘটনা এর আগেও তিনি প্রত্যক্ষ করেছেন। 15 মিনিট পর্যন্ত বেঁচে থাকবেন তিনি। তারপর পাকস্থলীর অ্যাসিড চুইয়ে চুইয়ে বুকের ভেতর ঢুকে যাবে, ধীরে ধীরে তাকে বিষাক্ত করে ফেলবে। যন্ত্রণা ভালো মশিয়ে, লোকটা বলল। তারপর সে চলে গেল। এখন একেবারে একা জ্যাকসনিয়া লোহার গেটের ভেতর দিয়ে আবার তাকালেন। ফাঁদে পড়ে গেছেন তিনি। আর এইসব দরজা কমপক্ষে 20 মিনিটের আগে খুলবে না। এই সময়ের মধ্যে কেউ তাকে খুঁজে পেলেও সে মরে পড়ে থাকবে। তারপরও নিজের মৃত্যুর ভয় থেকে অন্য একটা ভয়ই তাকে বেশি পেয়ে বসল। আমাকে অবশ্যই সিক্রেটটা কাউকে বলে যেতে হবে। নিজের পায়ের উপর টলতে টলতে ভর দিয়ে দাঁড়ালেন। তার চোখে ভেসে উঠল বাকি 3 গুরু ভাইয়ের খুন হওয়ার দৃশ্যটা। পূর্বসূরীদের কথা ভাবলেন, যে মিশনে তারা সবাই নিয়োজিত ছিলেন, বিশ্বস্ত ছিলেন, জ্ঞানের এক অবিচ্ছিন্ন শেকল। এখন হঠাৎ সব ধরনের পূর্ব সতর্কতা থাকা সত্ত্বেও, সব ধরনের ভুয়া নিরাপত্তা থাকা সত্ত্বেও জ্যাকসনই একমাত্র বেঁচে থাকা সংযোগ, সবচাইতে শক্তিশালী গোপনীয় ব্যাপারটার একমাত্র অভিভাবক। কোকাতে কোকাতে নিজের পায়ের উপর উঠে দাঁড়ালেন। আমাকে অবশ্যই একটা উপায় খুঁজে বের করতে হবে। গ্র্যান্ড গ্যালারির ভেতরে আটকা পড়ে গেছেন তিনি। আর এই পৃথিবীতে একজন ব্যক্তির অস্তিত্বই আছে যার কাছে এই মশালটা হস্তান্তর করে যেতে পারেন। সোনিয়া তার বন্দিশালার দেয়ালের উপরের দিকে তাকালেন। বিশ্বের সবচাইতে বিখ্যাত চিত্রকর্মের সংগ্রহগুলো মনে হলো তার দিকে চেয়ে পুরনো বন্ধুর মতো হাসছে। তীব্র ব্যথা নিয়ে সমস্ত শক্তি সঞ্চয় করলেন তিনি। তার সামনে যে কঠিন কাজটি রয়েছে তার জন্যে তার জীবনের প্রতিটি সেকেন্ডেরই দরকার রয়েছে। রবার্ট ল্যাংডন খুব ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে ফোন বাজছে। ছোট্ট একটা অপরিচিত রিংয়ের শব্দ যেন বহু দূর থেকে ভেসে আসছে। সে বিছানার পাশে রাখা ল্যাম্পটার সুইচ হাতড়ে জ্বালিয়ে দিয়ে আর চোখে চারপাশ দেখে নিল। একটা রেনেসাঁ শোবার ঘর, ষোড়শ লুইয়ের আমলের আসবাবপত্রে সাজানো, হাতে নকশা করা দেয়াল আর সূক্ষ্ম কারুকার্য খচিত মেহগনি কাঠের বিছানা। আরে কোথায় আমি? বিছানার পাশে একটা বাথরুমের মনোগ্রামে লেখা হোটেল রিজ প্যারিস। আস্তে আস্তে ধোঁয়াটে ভাবটা কাটতে শুরু করলে ল্যাংডন রিসিভারটা তুলে নিল। হ্যালো মশাই ল্যাংডন, একটা পুরুষ কণ্ঠ বলল। আশা করি আপনার ঘুম ভাঙাইনি আমি। বিরক্ত হয়ে ল্যাংডন বিছানার পাশে রাখা ঘড়িটার দিকে তাকালো। রাত 12:32। মাত্র 1 ঘন্টা হলো সে ঘুমিয়েছে, কিন্তু তার মনে হলো অনেকক্ষণ ধরে মরে পড়েছিল। আমি হোটেলের দ্বাররক্ষী বলছি মশিয়ে, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাই, কিন্তু আপনার কাছে একজন অতিথি এসেছেন। তিনি চাপাচাপি করছেন, ব্যাপারটা নাকি খুবই জরুরি। ল্যাংডনের তখনও ঘুম ঘুম ভাবটা ছিল। একজন অতিথি? বিছানার পাশে রাখা টেবিলের উপর অনেকগুলো কাগজপত্রের সাথে দোমড়ানো মোচড়ানো একটা ফ্লায়ারের দিকে তার চোখ গেল। আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিস গর্বের সাথে উপস্থাপন করছে রবার্ট ল্যাংডনের সাথে একটি সন্ধ্যা। প্রফেসর, ধর্মীয় প্রতীকবিদ্যা, হার্ভার্ড ইউনিভার্সিটি। ল্যাংডন একটা গভীর আর্তনাদ করল। আজ রাতের বক্তৃতাটা শাস্ত্রের ক্যাথেড্রালে লুকানো পাথরের মধ্যে প্যাগান প্রতীকগুলোর উপর একটা স্লাইড শো বোধহয় কোনো রক্ষণশীল শ্রোতাকে বিক্ষুব্ধ করেছে। তাদের মধ্যে কোনো কোনো ধর্মীয় পণ্ডিত তার পিছু পিছু বাড়ি পর্যন্ত এসে এ নিয়ে একচোট ঝগড়াও করে গেছে। আমি দুঃখিত, ল্যাংডন বলল। আমি খুবই ক্লান্ত। আর মেই মশিয়ে, দ্বাররক্ষীটি একটু নিচু স্বরে খুব তাড়া দিয়ে বলল। তার কণ্ঠে জরুরি একটা ভাব আছে। আপনার অতিথি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ল্যাংডনের খুব কমই সন্দেহ ছিল। ধর্মীয় চিত্রকর্ম এবং কাল প্রতীকের ওপর রচিত তার বইয়ের জন্যে সে খুব অপ্রত্যাশিতভাবে শিল্পজগতে একজন সেলিব্রিটি হয়ে গেছে। আর গত বছরে ল্যাংডনের পরিচিতিটা শত সহস্রগুণ বেড়ে গেছে ভ্যাটিকানের সাথে বহুল আলোচিত একটি ঘটনায় জড়িয়ে পড়াতে। ব্যাপারটা মিডিয়াতে বেশ প্রচার পেয়েছিল। তারপর থেকে স্বঘোষিত ইতিহাসবিদ আর শিল্প বিশারদদের স্রোতধারা তার ঘরের দরজায় আছড়ে পড়তে শুরু করেছে বিরামহীনভাবে।
আপনি যদি একটু দয়া করেন। ল্যাংডন বলল। ভদ্র থাকার সর্বোচ্চ চেষ্টা করল সে। আপনি কি তার নাম আর ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারবেন? তাকে বলবেন আমি বুধবার প্যারিস ছাড়ার আগেই ফোন করে তার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। তার উকিল কোনো কিছু বলার আগেই সে ফোনটা রেখে দিল। এবার উঠে বসে ল্যাংডন তার পাশে রাখা গেস্ট রিলেশন হ্যান্ডবুকের দিকে ভুরু তুলে তাকালো। সেটার কভারে লেখা আছে, আলো ঝলমলে শহরে ঘুমান শিশুদের মতো, প্যারিস রিজে ঘুমান। ঘরের একপাশে রাখা প্রমাণ সাইজের আয়নার দিকে ক্লান্তভাবে সে তাকালো। যে লোকটা আয়না থেকে তার দিকে চেয়ে আছে তাকে তার অচেনা মনে হলো, এলোমেলো আর পরিশ্রান্ত। তোমার একটু ছুটি দরকার রবার্ট। বিগত 10 বছর তার উপর দিয়ে বেশ খাটুনি গেছে, কিন্তু সে আয়নার অবয়বটাকে সাধুবাদ দিতে নারাজ। তার তীক্ষ্ণ নীল চোখজোড়া আজ রাতে ঘোলাটে আর কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে শক্ত চোয়াল আর টোল পড়া গালটা ঢেকে গেছে। মাথার চুল ধূসর হয়ে যাচ্ছে, আর সেটা হালকা পাতলা কালো চুলকে গ্রাস করতে শুরু করেছে। যদিও তার নারী সহকর্মীরা এটাকে তার পাণ্ডিত্যের প্রকাশভঙ্গি হিসেবেই চিহ্নিত করে থাকে, তবে ল্যাংডন ভালো করেই জানে সত্যিকারের কারণটি। বোস্টন ম্যাগাজিন যদি এখন আমাকে দেখতে পেত, গত মাসে ল্যাংডন সবচাইতে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন যখন বোস্টন ম্যাগাজিন শহরের সবচাইতে কৌতূহলদীপ্ত ব্যক্তি হিসেবে টপ 10-এর তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছিল। একটা সন্দেহজনক সম্মানের ফলে সে তার হার্ভার্ডের সহকর্মীদের কাছ থেকে সীমাহীন টিটকারি এবং টিপ্পনির শিকার হয়েছিল। আজ রাতে সে নিজের দেশ থেকে 3000 মাইল দূরে এই ব্যাপারটা এখানে এসে পৌঁছেছে। তার বক্তৃতার অনুষ্ঠানেও সেটা উঠে এসেছে, এখানেও সে এটার শিকার হলো। ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, উপস্থাপিকা প্যারিসের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্যাভিলিয়ন ডফিনের হল ভর্তি লোকজনের উপস্থিতিতে ঘোষণা দিল, আজ রাতের আমাদের অতিথিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই। তিনি অসংখ্য বইয়ের লেখক। দ্য সিম্বলিজম অফ সিক্রেট সেক্ট, দ্য আর্ট অফ ইলুমিনাতি, দ্য লস্ট ল্যাঙ্গুয়েজ অফ ইভোগ্রামস। আর আমি যখন কথা বলছি তখন তিনি লিখছেন দ্য রিলিজিয়াস আইকোনোলজির উপর একটি বই। আমাদের অনেকেই তার লেখা পাঠ্য বই হিসেবে শ্রেণীকক্ষে পড়েছেন। উপস্থিত দর্শকদের মধ্যে ছাত্ররা সানন্দে মাথা নেড়ে সায় দিল। আমার একটা পরিকল্পনা ছিল, আজ রাতে তাকে তার অসাধারণ পেশাগত পরিচয়টা তুলে ধরে আপনাদের কাছে উপস্থাপন করব, কিন্তু যেভাবেই হোক। মেয়েটা ল্যাংডনের দিকে সকৌতুক দৃষ্টিতে তাকালো। একজন শ্রোতা কিছুক্ষণ আগে আমার হাতে একটা জিনিস দিয়ে গেছে, বলা যায় কৌতূহলদীপক একটি পরিচয়। বস্টন ম্যাগাজিনের একটা কপি তুলে ধরল মেয়েটা। ল্যাংডন ভ্যাবাচাকা খেয়ে গেল, এটা সে পেল কোত্থেকে? উপস্থাপিকা প্রবন্ধটির নির্বাচিত কিছু অংশ পড়ে শোনাতে লাগলো। ল্যাংডনের মনে হলো সে তার চেয়ারের মধ্যে ডুবে যাচ্ছে। 30 সেকেন্ড পরে দর্শক শ্রোতারা প্রবল করতালি দিতে শুরু করলো। মেয়েটার মধ্যে এই ব্যাপারটা শেষ করার কোনো চিহ্নই দেখা গেল না। আর গত বছর মিস্টার ল্যাংডনের সাথে ভ্যাটিকানের ওরকম ভূমিকার ব্যাপারে জনসমক্ষে কোনো কিছু বলতে অস্বীকার করার কারণেই আমাদের কৌতূহলোদ্দীপ মিটারের পয়েন্টে তিনি জয়ী হয়েছেন। উপস্থাপিকা শ্রোতাদের কাছে জিজ্ঞেস করল, আপনারা কি আরও কিছু শুনতে চান? মেয়েটাকে কেউ থামাচ্ছে না কেন? সে আবার পড়তে শুরু করতেই ল্যাংডন আপন মনে বলল, যদিও প্রফেসর ল্যাংডন এখানে পুরস্কারপ্রাপ্ত তরুণদের মতো কেতাদুরস্থ হ্যান্ডসাম নন, কিন্তু 40 ঊর্ধ্বই পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্য নির্ঘাত আবেদন সৃষ্টি করে। তার আকর্ষণীয় উপস্থিতি নিচু স্বরে স্পষ্ট উচ্চারণের মাধুর্যময় কণ্ঠের কারণে আরও ব্যঙ্গময় হয়ে ওঠে, যা তার ছাত্রীরা বর্ণনা করে কানের চকোলেট হিসেবে। পুরো হলটা হাসিতে ফেটে পড়ল। ল্যাংডন জোর করে একটা কাষ্ঠ হাসি দিল। সে জানত এরপরে কি হবে। হ্যারি স্টুইট পরিহিত হ্যারিসন ফোর্ড জাতীয় কিছু হাস্যকর লাইন, কারণ আজকে সন্ধ্যায় সে পরে আছে হ্যারি স্টুইট আর বারবেরি টার্টেল নেকটাই। সে ঠিক করল একটা কিছু করতেই হবে। ধন্যবাদ তোমাকে মনিকা। ল্যাংডন আগে ভাগে উঠে দাঁড়িয়ে পোডিয়ামে দাঁড়ানো মেয়েটার দিকে এগোতে এগোতে বলল। বোস্টন ম্যাগাজিন নিশ্চিতভাবেই গল্প বানানোর রসদ পেয়ে গেল। সে শ্রোতাদের দিকে ঘুরে বিব্রত একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি যদি খুঁজে পাই আপনাদের মধ্যে কেই প্রবন্ধটি এখানে এনেছেন, তবে দূতাবাসে গিয়ে আমি তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দেব। শ্রোতারা সবাই হেসে উঠল। তো শ্রোতারা, আপনারা সবাই জানেন আজ এখানে এসেছি প্রতীক বা সিম্বলের ক্ষমতা কি সেটা বলতে। ল্যাংডনের হোটেলের ফোনটা নীরবতা ভেঙে আরেকবার বেজে উঠল।
অবিশ্বাসে গোঙাতে গোঙাতে সে ফোনটা তুলে নিল। হ্যাঁ, যা ভেবেছে তাই। আবারও সেই হোটেলের দ্বাররক্ষী। মিস্টার ল্যাংডন, আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমি আপনাকে ফোন করেছি এটা জানাতে যে আপনার অতিথি আপনার কাছেই আসছে। আমার মনে হলো এটা আপনাকে জানানো দরকার। ল্যাংডন কথাটা শুনে পুরোপুরি ঘুম ছেড়ে উঠে গেল। আপনি আমার ঘরে একজন লোককে পাঠিয়ে দিয়েছেন? আমি এজন্য ক্ষমা চাইছি মশিয়ে, কিন্তু এরকম একজন মানুষকে থামানোর ক্ষমতা আমি রাখি না। ঠিক করে বলুন তো লোকটা আসলে কে? কিন্তু ফোনের অপর প্রান্তে দ্বাররক্ষী ফোনটা ততক্ষণে রেখে দিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে ল্যাংডনের দরজায় জোরে জোরে ধাক্কা দেবার শব্দ হলো। কি করবে ঠিক ভেবে না পেয়ে ল্যাংডন বিছানা ছেড়ে নেমে এলো। স্যাভয় কার্পেটে পা দুটো ডুবে যাচ্ছে বলে মনে হলো। তড়িঘড়ি দরজার দিকে এগিয়ে গেল সে। কে? মিস্টার ল্যাংডন, আপনার সাথে একটু কথা বলা দরকার। লোকটার ইংরেজি উচ্চারণ একটু অন্যরকম, খুব পরিষ্কার কিন্তু কর্তৃত্বপূর্ণ। আমার নাম লেফটেন্যান্ট জেরোমে কলেদ, পুলিশ জুডিশিয়ারের ডিরেকশন সেন্ট্রাল থেকে এসেছি। ল্যাংডন একটু থেমে গেল। জুডিশিয়াল পুলিশ? ডিসিপি যে হলো আমেরিকান এফবিআই সমতুল্য। সিকিউরিটি চেনটা লাগিয়ে ল্যাংডন দরজাটা একটু ফাঁক করল। যে চেহারাটা তার দিকে চেয়ে আছে সেটা হালকা পাতলা এবং ভাবলেশহীন। লোকটা সাংঘাতিক রকমের মেধহীন। নীল রঙের অফিসিয়াল পোশাক পরে আছে। ভেতরে আসতে পারি কি? লোকটা বলল। ল্যাংডন একটু ইতস্তত করল। আগন্তুক তাকে নিরীক্ষণ করতে থাকলে সে একটু দ্বিধাগ্রস্ত হলো। হয়েছে কি? আমার ক্যাপ্টেনের একটু আপনার সাহায্য দরকার, ব্যক্তিগত একটা ব্যাপারে। এখন? ল্যাংডন স্বাভাবিক হলো। মধ্যরাত তো পেরিয়ে গেছে। আজ রাতে লুভর মিউজিয়ামের কিউরেটরের সাথে আপনার সাক্ষাৎ করার কথা ছিল। আমি কি ঠিক বলেছি? হঠাৎ করেই ল্যাংডনের খুব অস্বস্তি হতে লাগলো। বক্তৃতার শেষে আজ রাতে তার সাথে কিউরেটর জ্যাক সোনিয়ার একটা সাক্ষাতের কথা ছিল, কিন্তু সোনিয়া সেই সাক্ষাতের জন্য আসেননি। হ্যাঁ, আপনি সেটা জানলেন কি করে? আমরা আপনার নাম ওনার দৈনিক পরিকল্পনার নোটবুকে পেয়েছি। আমার বিশ্বাস খারাপ কিছু ঘটেনি। লোকটা একটা করুণ দীর্ঘশ্বাস ছেড়ে দরজার ফাঁক দিয়ে পোলারয়েডে তোলা একটা ছবি তার দিকে বাড়িয়ে দিল। ছবিটা দেখে ল্যাংডনের পুরো শরীরটা কাঁটা দিয়ে উঠল। ছবিটা 1 ঘন্টা আগে তোলা হয়েছে, লুভরের ভেতরেই। অদ্ভুত এই ছবিটা দেখে ল্যাংডন আঁতকে উঠে রেগে গেল। কে এরকম করল? আমরা আশা করছি এই প্রশ্নের উত্তর পেতে আপনার সাহায্যের দরকার রয়েছে, বিশেষ করে প্রতীকবিদ্যার উপরে আপনার জ্ঞান এবং ওনার সাথে সাক্ষাতের পরিকল্পনার কথাটা যদি বিবেচনা করেন। ল্যাংডন ছবিটার দিকে তাকিয়ে রইল। এবার তার বিস্ময় কমে গিয়ে ভীতিতে রূপান্তরিত হল। ছবিটা খুবই অদ্ভুত আর জঘন্য। ছবিটাতে এমন দৃশ্য দেখা যাচ্ছে যা তার কাছে একেবারেই অভাবনীয় বলে মনে হচ্ছে। এরকম দৃশ্য সে আগে একবারই দেখেছে, কিন্তু সেটা কাউকে বলে বোঝাবার মতো নয়। 1 বছর আগে ল্যাংডন এরকম একটি লাশের ছবি পেয়েছিল, আর তাকে এ ব্যাপারে সাহায্য করার জন্য অনুরোধও করা হয়েছিল। 24 ঘন্টা পরে সে ভ্যাটিকানের ভেতর নিজের জীবনটা প্রায় খুইয়ে ফেলতে যাচ্ছিল। এই ছবিটা একেবারেই অন্যরকম। তারপরেও দৃশ্যগত দিক থেকে কিছুটা মিলও রয়েছে বলে তার মনে হলো। লোকটা তার ঘড়িটা দেখে নিল। আমার ক্যাপিটেন অপেক্ষা করছে স্যার। মনে হলো ল্যাংডন তার কথা শুনতেই পায়নি। তার ছোট ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানের এই প্রতীকটা, তার শরীরটা যেরকম অদ্ভুতভাবে অবস্থানটা। লোকটা তাকে বলল। ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। লোকটার দিকে তাকাতেই তার কিরকম শীতল অনুভব হলো। আমিও ভাবতে পারছি না কোনো মানুষের সাথে কেউ এরকম করতে পারে। লোকটা চোখ কুঁচকে বলল, আপনি বুঝতে পারছেন না মিস্টার ল্যাংডন। ছবিতে আপনি যা দেখছেন। সে একটু বিরতি দিল। মশে শুনে নিজেই এমনটি করেছেন। 1 মাইল দূরে সাইলাস নামের প্রকাণ্ড শরীরের সেতী লোকটাই রুইলা ব্রুইয়ার বিশালবহুল ব্রাউনস্টোনের অট্টালিকার সদর দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকল। কাঁটাযুক্ত সিলিস বেল্টটা তার উরুতে বেঁধে রেখেছে। সেটা তার উরুর মাংস কেটে ভেতরে ঢুকে গেছে। তারপরেও তার মন প্রাণ ঈশ্বরের জন্য কাজ করতে পেরে সন্তুষ্ট হয়ে গান গাইছে। কষ্ট ভালো। তার লাল চোখ দুটো ঢোকার সময় বাড়ির লবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটু দেখে নিল। কিছু নেই। নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে গেল সে। তার সহযোগী কোনো সদস্যকে ঘুম থেকে ওঠাতে চাচ্ছিলেন না সাইলাস।
তার শোবার ঘরের দরজাটা খোলাই রয়েছে, এখানে তালা লাগানো নিষিদ্ধ। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল সে। ঘরটা একেবারে সাদামাটা, শক্ত কাঠের জমিন, পাইন কাঠের একটা টেবিল আর একটা ক্যানভাস ম্যাট ঘরের একটা কোণে। এটা সে বিছানা হিসেবে ব্যবহার করে। এই সপ্তাহটা এখানে সে একজন মেহমান হিসেবে এসেছে। এ ধরনের পরিবেশে দীর্ঘদিন ধরেই সে অভ্যস্ত, সেটা অবশ্য নিউ ইয়র্কে। ঈশ্বর আমাকে আশ্রয় দিয়েছে, আমার জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছে। আজ রাতে শেষ পর্যন্ত সাইলাসের মনে হলো সে তার ঋণ শোধ করতে শুরু করেছে। টেবিলের ড্রয়ারে লুকিয়ে রাখা সেলফোনটা হাতে নিয়ে একটা ফোন করল। হ্যাঁ, একটা পুরুষ কণ্ঠ জবাব দিল। টিচার, আমি ফিরে এসেছি। বলো। কণ্ঠটা আদেশ করল। এই কণ্ঠটা শুনতে পেয়ে আনন্দিত হলো সাইলাস। 4 জনের সবাই শেষ, 3 জন সেনেকা আর গ্র্যান্ডমাস্টার। একটু বিরতি নেমে এলো, যেন প্রার্থনা করছেন। তাহলে আমি অনুমান করতে পারি তোমার কাছে তথ্যটা আছে। 4 জনের সবার কাছ থেকেই নিয়েছি, আলাদা আলাদাভাবে। তুমি তাদের কথা বিশ্বাস করেছ? তাদের সবার কথা এক হওয়াটা কাকতালীয় কোনো ব্যাপার না। উত্তেজনাপূর্ণ একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল অপর পাশ থেকে। চমৎকার। আমার ভয় ছিল ভ্রাতৃসংঘের গোপনীয়তা রক্ষার সুনামটি বোধহয় এবারেও টিকে যাবে। মৃত্যুর দৃশ্যটা ছিল অনুপ্রেরণামূলক। তো আমার শিষ্য, সেই কথাটা বলো যা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। সাইলাস জানত সে তার শিকারদের কাছ থেকে যে তথ্যটা পেয়েছে সেটা আশঙ্কাজনক। টিচার, 4 জনের সবাই ঐতিহাসিক কিস্টোন ক্ল্যাভদাভূতের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছে। ফোনের অপর প্রান্ত থেকে নিঃশ্বাস নেবার যে শব্দটা শুনতে পেল সেটা তার টিচারের উত্তেজনার বহিঃপ্রকাশ। কিস্টোন, ঠিক যেমনটি আমরা সন্দেহ করেছিলাম। লোককাহিনী মতে ভ্রাতৃসংঘ পাথরের চোঙার ভেতরে একটা মানচিত্র তৈরি করেছে, একটা ক্ল্যাভদাভূত অথবা কিস্টোন, খোদাই করা একটা চাকতি যা ভ্রাতৃসংঘের সেই অসাধারণ গোপনীয়তাকে চূড়ান্ত সাহিত্য স্থানকে উন্মোচিত করে। তথ্যটা এত বেশি শক্তিশালী যে এটা রক্ষা করার কারণেই সৃষ্টি করা হয়েছে ভ্রাতৃসংঘ। আমরা কখন কিস্টোনটা হাতে পাব? টিচার বললেন। আমরা আর মাত্র 1 ধাপ দূরে আছি। আপনার ধারণার চেয়েও আমরা কাছাকাছি এসে পড়েছি। কিস্টোনটা এখন এখানেই আছে, এই প্যারিসে। প্যারিসে? অবিশ্বাস্য। তাহলে তো খুব বেশি সহজ হয়ে গেল। সাইলাস আজকের রাতের সমস্ত ঘটনাই বর্ণনা করল। কিভাবে 4 জন হতভাগ্য ব্যক্তি তাদের ঈশ্বরবিহীন জীবনটাকে শেষ মুহূর্তে রক্ষা করার জন্যে তার বিনিময়ে সেই গুপ্ত ব্যাপারটি তার কাছে বলে গেছে। প্রত্যেকেই সাইলাসের কাছে ঠিক একই বর্ণনা দিয়েছে। কিস্টোনটা প্যারিসেরই কোনো প্রাচীন গির্জায় নির্দিষ্ট কোনো স্থানে অত্যন্ত সংগোপনে লুকিয়ে রাখা হয়েছে। এগলি দ্য সেন্ট সালপেজ গির্জায়। প্রভুর নিজের ঘরের ভেতরেই? টিচার বিষয়ে বললেন। তারা আমাদের সাথে কিভাবে ফাজলামি করেছে দেখো, যেমনটা তারা শত শত বছর ধরে করে আসছে। টিচার একটু চুপ হয়ে গেলেন, যেন ওই মুহূর্তের বিজয়টাকে নিজের বিজয় হিসেবে পরিগণিত হবার সুযোগ করে দিচ্ছেন। শেষে তিনি বললেন, তুমি ঈশ্বরের জন্য একটি মহান কাজ করেছ। আমরা এই জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করেছি। তুমি অবশ্যই আমার জন্য কিস্টোনটা উদ্ধার করে দেবে, আজ রাতেই। বিপদটা সম্পর্কিত তোমার সম্যক ধারণা আছেই। সাইলাস জানত বেসুমার বিপদ রয়েছে এতে, আর টিচার এখন যে আদেশ দিয়েছেন সেটা মনে হচ্ছে খুবই অসম্ভব একটি ব্যাপার। কিন্তু গির্জাটা তো একটা দুর্গ, বিশেষ করে রাতের বেলায়। আমি কিভাবে ভেতরে ঢুকব? টিচার একজন অসামান্য প্রভাবশালী মানুষ। আত্মবিশ্বাসী কণ্ঠে তাকে সবিস্তারে বলে দিল কি করতে হবে। সাইলাস ফোনটা নামিয়ে রাখতেই উত্তেজনায় তার চামড়া টান টান হয়ে গেল। আর 1 ঘন্টা, মনে মনে বলল। সে খুব কৃতজ্ঞ যে টিচার ঈশ্বরের ঘরে ঢোকার আগে কি কি করতে হবে তার জন্য সময় দিয়েছেন। আজকের পাপের জন্যে আমি অবশ্যই আমার আত্মাকে বিশুদ্ধ করে নেব। আজকে যে পাপ করা হয়েছে সেটার উদ্দেশ্য ছিল খুবই পবিত্র। ঈশ্বরের শত্রুদের বিরুদ্ধে শতাব্দী ধরেই যুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে, ক্ষমা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তারপরও সাইলাস জানত ধর্মের জন্য বলি দিতেই হয়। কাপড় চোপড় খুলে ফেলে সাইলাস ঘরের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তার উরুতে বাঁধা সিলিস বেল্টের দিকে তাকালো। দাভোয়ের সত্যিকারের সব অনুসারী এই জিনিসটা পরে থাকে।
একটা চামড়ার বেল্ট, তাতে লোহার কাঁটা লাগানো থাকে, যা মাংসপেশিকে কেটে ভেদ করে যিশুর যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয়। যদিও সাইলাস নিয়ম অনুযায়ী 2 ঘন্টার চেয়ে অনেক বেশি সময় ধরেই আজ এটা পড়ে আছে, কারণ দিনটা কোনো সাধারণ দিন নয়। বেলটা আরও আঁটো-সাঁটো করে সে বেঁধে নিল, যাতে মাংসপেশিতে সেটা আরও বেশি সেধে যায়। আস্তে আস্তে তার প্রার্থনা শুরু করলো সে। যন্ত্রণা ভালো। সাইলাস বিড়বিড় করে বলল, বারবার সব গুরুর গুরু ফাদার হোসে মারিয়া এস্ক্রিভার পবিত্র মন্ত্রটা আওড়াতে লাগলো সে। যদিও এস্ক্রিভা 1975 সালে মৃত্যুবরণ করেছেন, তার প্রজ্ঞা আজও বেঁচে আছে। তার শব্দ আজও সারা পৃথিবীর হাজার হাজার বিশ্বাসীরা হাঁটু গেড়ে প্রার্থনার সময় ব্যবহার করে থাকে। এই প্রার্থনাটি সবার কাছে কর্পোরাল মডিফিকেশন বা শারীরিক শাস্তি হিসেবে পরিচিত। সাইলাস এবার তার পাশে রাখা গিট পাকানো মোটা দড়িটার দিকে তাকালো। গিটগুলোতে শুকনো রক্ত লেগে আছে। নিজের যন্ত্রণাকে বিশুদ্ধ করার জন্য দ্রুত একটা প্রার্থনা সেরে নিল। তারপর দড়িটার এক মাথা মুঠোতে নিয়ে চোখ বন্ধ করে ঘাড়ের উপর দিয়ে পিঠে আঘাত করতে শুরু করলো। সে টের পেল গিটগুলো তার পিঠে লাগছে। সে বারবার এটা করতে লাগলো। মাংসগুলো ফালা ফালা করে ফেলল বারবার। কাস্তিগো কর্পাস মেয়ম। অবশেষে সে বুঝতে পারল রক্ত ঝরতে শুরু করেছে। চিত্র গাড়িটা দক্ষিণ প্রান্তের অপেরা হাউস অতিক্রম করে প্লেস ভোঁদোয়া এসে পড়তেই এপ্রিলের নির্মল বাতাসের ঝাপটা জানলা দিয়ে ভেতরে এসে লাগল। গাড়িতে বসা রবার্ট ল্যাংডনের মনে হলো তার চিন্তাভাবনাগুলো পরিষ্কার হতে শুরু করেছে। তড়িঘড়ি করে গোসল ও শেভ করার জন্য তাকে দেখতে খুব স্বাভাবিক মনে হলেও এটা তার উদ্বেগটাকে একটুও কমাতে পারেনি। কিউরেটরের ভয়ঙ্কর ছবিটা তার মনে আটকে আছে। জ্যাকসনিয়া মারা গেছেন। কিউরেটরের মৃত্যু ল্যাংডনের কাছে একটা বিরাট ক্ষতি ছাড়া আর কিছুই না। পর্দার অন্তরালে থাকা সত্ত্বেও সনিয়া একজন শিল্পবোদ্ধা এবং শিল্পের জন্য তার অবদানের যে সুনাম আছে সেটার জন্য একজন বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছিলেন। পুশিয়ান এবং তেনিয়ারের শিল্পকর্মের মধ্যে যে লুকায়িত কোড বা সংকেত রয়েছে সেটার উপর রচিত তার বই ল্যাংডনের খুবই প্রিয় এবং সেগুলো শ্রেণীকক্ষে পাঠ্য হিসেবে ব্যবহার করে থাকে। আজকে সাক্ষাতের জন্য ল্যাংডন অধীর আগ্রহী ছিল, কিন্তু কিউরেটর যখন কথা মতো আসতে পারলেন না তখন সে যার পণ্যায় হতাশ হয়েছিল। আবার কিউরেটরের ছবিটা তার মনের পর্দায় ভেসে উঠল। জ্যাকসনিয়া নিজে এরকম করেছেন। ছবিটা মন থেকে তাড়ানোর জন্য ল্যাংডন জানলা দিয়ে বাইরে তাকালো। বাইরে শহরটা বাতাসের ঝাপটায় ফুরফুর করছে। রাস্তার হকাররা তাদের টং গাড়িগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ময়লা ফেলার লোকগুলো ময়লার ব্যাগ নিয়ে যাচ্ছে ডাস্টবিনের দিকে। একজোড়া প্রেমিক প্রেমিকা এই মধ্যরাতেও ঠান্ডা বাতাসের বিরুদ্ধে জড়াজড়ি করে উষ্ণতা খুঁজছে। বাতাসে জেসমিন ফুলের গন্ধ। চিত্রটা বেশ কর্তৃত্বপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। এটার 2 টোনের সাইরেনের আওয়াজ রাস্তার যানবাহনগুলোকে ছুরির ফলার মতো কেটে কুটে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ রাতে আপনি প্যারিসে আছেন দেখে লো ক্যাপ্টেইন খুব খুশি হবেন। পুলিশের লোকটা হোটেল ছাড়ার পর এই প্রথম কথা বলল। কাকতালীয়ভাবেই এটা সৌভাগ্যের। ল্যাংডন সৌভাগ্য ছাড়া আর সব কিছুই ভাবছে, আর কাকতালীয় ব্যাপারটাকে সে পুরোপুরি বিশ্বাসও করতে পারে না। এরকম কোনো ধারণা সে বিশ্বাস করে না যে কিনা সারা জীবন ব্যয় করেছে লুকানো প্রতীক, সংকেত আর বিভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে। সেই ল্যাংডন মনে করে পৃথিবীটা ইতিহাস আর ঘটনাসমূহের একটা জাল ছাড়া আর কিছুই না। সংযোগটা হতে পারে অদৃশ্য। সে প্রায়শই তার হার্ভার্ডের ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে কথাটা বলে, কিন্তু সব সময় সেগুলো থাকে মাটির নিচে। আমার অনুমান, ল্যাংডন বলল, প্যারিসের আমেরিকান ইউনিভার্সিটি আপনাদেরকে বলেছে আমি কোথায় আছি। গাড়ির চালক মাথা নাড়ল। ইন্টারপোল। ইন্টারপোল? ল্যাংডন ভাবল, অবশ্যই। সে ভুলে গিয়েছিল ইউরোপের সবগুলো হোটেলই তাদের অতিথির তালিকা ইন্টারপোলের অনুরোধে প্রেক্ষিতে সরবরাহ করে থাকে। এটাই নিয়ম। একটা নির্দিষ্ট রাতে সমগ্র ইউরোপে কে কোথায় ঘুমাচ্ছে সে সম্পর্কে একেবারে নিখুঁত তথ্য ইন্টারপোলের কাছে থাকে। রিজ হোটেলে যে ল্যাংডন অবস্থান করছে সেটা ইন্টারপোলের জানতে 5 সেকেন্ড সময় লেগেছে। চিত্রটা শহরের দক্ষিণ দিকে দ্রুত বেগে ছুটতেই আইফেল টাওয়ারটা দেখা গেল। আকাশের দিকে তাক করে আছে, যেন খোঁচা দিবে আকাশটাকে। এটা দেখেই ল্যাংডন ভাবল ভিক্টোরিয়ার কথা। মনে পড়ে গেল 1 বছর আগে করা প্রতিজ্ঞাটা।
6 মাস অন্তর অন্তর তারা দেখা করবে পৃথিবীর বিভিন্ন রোমান্টিক জায়গায়। ল্যাংডনের মনে হলো আইফেল টাওয়ারটা তাদের তালিকায় অবশ্যই থাকত। দুঃখের কথা, সে ভিক্টোরিয়াকে বিদায়ী চুম্বন দিয়েছিল 1 বছর আগে রোমের এক কোলাহলপূর্ণ বিমানবন্দরে। আপনি কি তার উপরে উঠেছেন? পুলিশের লোকটা জিজ্ঞেস করলে ল্যাংডন তার দিকে তাকালো। নিশ্চিতভাবে সে ভুল বুঝেছে। কি বললেন? বুঝতে পারলাম না। খুব সুন্দর না? লোকটা আইফেল টাওয়ারের দিকে ইশারা করে বলল, আপনি কখনো ওটার উপরে উঠেছেন? ল্যাংডন তার দিকে চেয়ে বলল, না, আমি টাওয়ারে কখনো উঠিনি। এটা ফ্রান্সের প্রতীক, আমার মনে হয় সেটা ঠিকই আছে। ল্যাংডন উদাসভাবে মাথা নেড়ে সায় দিল। সিম্বোলজিস্টরা প্রায়শই ফ্রান্সকে উল্লেখ করে মাচিসমো, মেইলিপনা এবং খর্বাকৃতির রাষ্ট্রনায়ক নেপোলিয়ন আর বামন পেপিনদের দেশ হিসেবে। তারা 1000 ফুট উঁচু জাতীয় প্রতীক ছাড়া অন্য কিছু বেছে নিতে পারেনি। রুইদার রিভুলিতে এসে পড়তেই ট্রাফিক সিগন্যালের বাতিটা জ্বলে উঠল, কিন্তু চিত্রটার গতি কমালো না। পুলিশের লোকটা গাড়িটা আরও জোরে চালিয়ে তুইলেরি গার্ডেনের উত্তর দিকে প্রবেশ পথ দিয়ে রুই কাস্তিলিওর দিকে চলে গেল। এটা প্যারিসের সেন্ট্রাল পার্কের নিজস্ব সংস্করণ। বেশিরভাগ পর্যটকই এটাকে ভুল করে জার্দিন দে তুইলেরি বলে ডাকে। তাদের ধারণা এখানে হাজার হাজার টিউলিপ ফোটে বলে এরকম নাম। কিন্তু তুইলেরি নামটা সত্যিকারের যে জিনিস থেকে এসেছে সেটা অনেক কম রোমান্টিক। এই পার্কটা আগে প্যারিসীয় ঠিকাদারদের একটা ইট বানাবার কারখানা ছিল। খনি থেকে পিট আর মাটি দিয়ে এখানে এক ধরনের লাল টাইলস বানানো হতো, যা বাড়িঘরের ছাদে ব্যাপকভাবে ব্যবহার করা হতো। সেই টাইলসকেই ফরাসিরা বলে তুইলে। ফাঁকা পার্কটাতে ঢোকা মাত্রই পুলিশের লোকটা সাইরেন বন্ধ করে দিল। আচমকা নীরবতা নেমে আসাতে ল্যাংডন স্বস্তি বোধ করল। ল্যাংডন সবসময় তুইলেরিকে পবিত্র স্থান বলে বিবেচনা করে। এইসব বাগানে বসেই ক্লদমনে ফর্ম এবং রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আর এই জায়গাটি ইমপ্রেশনিস্ট আন্দোলনের জন্ম দিতে প্রেরণা দিয়েছে। আজ রাতে এই জায়গাটি অদ্ভুত এক অশরীরী অনুভূতির জন্ম দিচ্ছে। চিত্রটা বাম দিকে মোড় নিয়ে পার্কের সেন্ট্রাল বুলেভার্ডের পশ্চিম দিকে চলে গেল। একটা গোল পুকুর পার ঘুরে ড্রাইভার ফাঁকা এভিনিউতে এসে পড়ল। ল্যাংডন দেখতে পেল তুইলেরি গার্ডেনের শেষ প্রান্তটি। একটা বিশাল পাথরের পথ দিয়ে সেটা শেষ হয়েছে। আর্ক দু কারোজেল। যদিও আর্ক দু কারোজেলে হইচইপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে, তারপরও চিত্রমোদীরা এই স্থানটিকে সম্পূর্ণ ভিন্ন একটি কারণে উল্লেখ করে থাকে। তুইলেরির শেষ প্রান্তে অবস্থিত বিশাল চত্বরটির চারিদিকে পৃথিবীর 4টি সেরা জাদুঘর দেখতে পাওয়া যাবে। কম্পাসের প্রতিটি দিকে একটি করে অবস্থিত। ডান দিকের জানলা দিয়ে দক্ষিণ দিকে সিন নদী এবং কুলে ভলতেয়ার দেখা যায়। ল্যাংডন আড়ম্বরপূর্ণ আলোকোজ্জ্বল পুরাতন স্টেশনের চত্বরটি দেখতে পেল। এটা এখন মিউজি দর্শে। বাম দিকে তাকালে দেখা যাবে অত্যাধুনিক পম্পিদু সেন্টার, যা আধুনিক চিত্রকলার জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার পেছনে পশ্চিম দিকে ল্যাংডন জানত রামেসেসের প্রাচীন অবিল্ডিংটা গাছপালার উপর দিয়ে দাঁড়িয়ে আছে। সেই জায়গাটাতেই জোদা পমের জাদুঘর অবস্থিত। কিন্তু ঠিক সোজা সামনের পূর্ব দিকে ল্যাংডন দেখতে পেল কারুকার্যময় রেনেসা প্রাসাদটিকে, যা এখন বিশ্বের সবচাইতে বিখ্যাত জাদুঘর হিসেবে পরিচিত, মিউজি দু লুভর। ল্যাংডনের চোখ যখন বিশাল চত্বরটি দেখল, তখন অতি পরিচিত বিষয়ের আভা তার সমস্ত অনুভূতিতে ছড়িয়ে পড়ল। একটা বাড়তি বিশাল খোলা চত্বরের সামনে লুভরের সুবিশাল দুর্গ সদৃশ্য এলাকাটি প্যারিসের সবচাইতে মনোরম দৃশ্য। এটার আকৃতি বিশাল একটি অশ্বক্ষুরের মতো। লুভর ইউরোপের সবচাইতে দীর্ঘ ভবন। দৈর্ঘ্যের দিক থেকে পাশাপাশি 3টি আইফেল টাওয়ারের সম্মিলিত দৈর্ঘ্যের সমান। এমনকি খোলা চত্বরের কয়েক মিলিয়ন স্কয়ার ফিটের রাজকীয় জায়গাটিও তার চেয়ে বেশি বড় নয়। ল্যাংডন একবার লুভরের পুরো এলাকাটি হেঁটে খুবই অবাক হয়েছিল। 3 মাইলের মতো ছিল ভ্রমণটা। এই দালানের ভেতরে রাখা 65,300টি শিল্পকর্ম ভালো মতো দেখতে হলে 5 সপ্তাহ লাগার কথা থাকলেও বেশিরভাগ পর্যটকই সংক্ষিপ্ত সফর বেছে নেন। ল্যাংডন যাকে লুভর লাইট হিসেবে উল্লেখ করে। 3টি বিখ্যাত বস্তু দেখার মধ্য দিয়ে লুভর পরিক্রমা শেষ করা: মোনালিসা, ভেনাস দ্য মিলো এবং উইংস ভিক্টোরি। আর্ট বুচওয়াল্ড একবার বলেছিলেন যে এই 3টি মাস্টারপিস দেখতে তার 5 মিনিট 55 সেকেন্ড লেগেছিল। ড্রাইভার একটা ওয়াকি টকি হাতে নিয়ে ক্রমাগতভাবে ফরাসিতে যা বলে যেতে লাগলো: মশিয়ে ল্যাংডন অ্যাজ তো অ্যারাইভ 2 মিনিটস।
ওয়াকিটকিতে একটা নির্দেশ দেওয়া হলো তাকে। যন্ত্রটা সরিয়ে রেখে পুলিশের লোকটা ল্যাংডনের দিকে ফিরল। আপনি সদর দরজায় ক্যাপিটেনের সাথে দেখা করবেন। প্লাজার ট্রাফিক সিগন্যালের নিষেধাজ্ঞা বাতিটা অগ্রাহ্য করে ড্রাইভার গাড়ির গতি আরও বাড়িয়ে চিত্রটাকে প্লাজার পাথরের চত্বরে তুলে নিলে লুভরের মূল প্রবেশপথটি দৃষ্টিগোচর হলো। দূর থেকে সেটাকে খুব উদ্যতভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। একটা বিশাল আকৃতির ত্রিভুজ, জ্বলজ্বল করছে সেটা। লা পিরামিড। প্যারিসের লুভরের নতুন প্রবেশপথ জাদুঘরটির মতোই বিখ্যাত হয়ে উঠেছে। বিতর্কিত অতি আধুনিক কাচের পিরামিড চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান স্থপতি IM পেন নকশা করা। আজও সেটা ঐতিহ্যবাদীদের দ্বারা সমালোচিত হয়ে আসছে, যারা মনে করে এটা রেনেসা ভবনের প্রাঙ্গণটির মর্যাদা নষ্ট করে ফেলেছে। গোতে স্থাপত্যকলাকে জমে যাওয়া সঙ্গীত হিসেবে অভিহিত করেছিলেন। আর পেয়ের সমালোচকরা এই পিরামিডকে ব্ল্যাকবোর্ডের ওপর ভাঙা নখ বলে উল্লেখ করে থাকে। প্রগতিশীল ভক্তরা অবশ্য পেয়ের 71 ফুট উঁচু স্বচ্ছই পিরামিডকে প্রাচীন স্থাপনা এবং আধুনিক পদ্ধতির অসাধারণ সম্মিলন বলে মনে করে। পুরাতন এবং নতুনের মধ্যে একটা প্রতীকী যোগসূত্র লুভরকে নতুন সহস্রাব্দে প্রবেশ করতে সাহায্য করেছে। আপনি কি আমাদের পিরামিডটি পছন্দ করেন? পুলিশের লোকটি জিজ্ঞেস করল। ল্যাংডন ভুরু কুঁচকাল। মনে হয় ফরাসিরা আমেরিকানদের এই কথাটা জিজ্ঞেস করতে পছন্দ করে। এটা একটা উভয় সংকটের প্রশ্ন। অবশ্যই পিরামিডটাকে ভালো লাগছে বলে মেনে নিলে আপনাকে একজন রুচিশীল আমেরিকান হিসেবে দেখা হবে, আর অপছন্দের কথা প্রকাশ করলে সেটা ফরাসিদের অপমান করা হবে। মিত্ররা একজন সাহসী মানুষ ছিলেন, ল্যাংডন জবাব দিল। ভিন্ন পথে এগুলো সে। প্রয়াত ফরাসি প্রেসিডেন্ট যিনি পিরামিডটি স্থাপনের সম্মতি দিয়েছিলেন। বলা হয়ে থাকে তিনি ফেরাউনের জটিলতায় আক্রান্ত হয়েছিলেন। মিশরীয় অবিলিস্ক চিত্র আর শিল্পকলায় প্যারিস ভরে ফেলার জন্য তাকে দায়ী করা হয়। সে ফ্রাঁসোয়া মিত্রর মিশরীয় সংস্কৃতির ব্যাপারে দারুণ আগ্রহ এবং শ্রদ্ধা থাকার দরুন তাকে এখনও স্ফিংস হিসেবে অভিহিত করা হয়। ক্যাপ্টেনের নাম কি? ল্যাংডন জিজ্ঞেস করল। আলোচনাটা বদলে ফেলল সে। বেজু ফসে। পিরামিডের মূল প্রবেশ পথের দিকে এগুতে এগুতে ড্রাইভার বলল, আমরা তাকে বলি লুতাউরু। ল্যাংডন তার দিকে তাকালো, ভাবল সব ফরাসিরই কি একটা করে জন্তু জানোয়ারের নামে ডাকনাম রয়েছে কিনা। আপনারা আপনাদের ক্যাপ্টেনকে ব্রিশল মানে ষাঁড় বলে ডাকেন? লোকটা চোখ বড় বড় করে তার দিকে তাকালো। আপনার ফরাসি খুব ভালো, যতটা আপনি স্বীকার করেন তার চেয়েও বেশি ভালো মশিয়ে ল্যাংডন। আমার ফরাসি খুব ভালো নয়, ল্যাংডন ভাবল, কিন্তু আমার রাশিফলের প্রতীক সংক্রান্ত জ্ঞান বেশ ভালোই বলা যায়। তাওরাস মানে বৃষ অর্থাৎ ষাঁড়। জ্যোতিষবিজ্ঞানের প্রতীকগুলো সারা পৃথিবীতে প্রায় একই রকম। পুলিশের লোকটা গাড়িটাকে একটা জায়গায় থামিয়ে পিরামিডের পাশে একটা বড় দরজার দিকে ইঙ্গিত করল। এটা হলো প্রবেশপথ। গুড লাক মশিয়ে। আপনারা আসছেন না? আপনাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশই ছিল আমাদের কাছে। আমার অন্যখানে কাজ রয়েছে। ল্যাংডন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে ঢুকে পড়ল। এটা আপনার সার্কাস। পুলিশের লোকটা গাড়ির ইঞ্জিন চালু করে চলে গেল। গাড়িটা চলে যাওয়ার পর ল্যাংডনের মনে হলো ইচ্ছে করলে সে এখান থেকে খুব সহজেই উল্টো পথে চলে যেতে পারে। প্রাঙ্গণ থেকে বের হয়ে একটা ট্যাক্সি ধরে নিজের ঘরে ফিরে গিয়ে ঘুমোতে পারে। কিন্তু তার এও মনে হলো এই আইডিয়াটা সম্ভবত খুব বাজে একটা ব্যাপার হবে। ভেতরে ঢুকেই ল্যাংডনের মনে হলো একটা কাল্পনিক জগতে ঢুকে পড়েছে সে। অস্বস্তিকর লাগছে তার। রাতের পরিবেশটা স্বপ্নের মতো মনে হচ্ছে। 20 মিনিট আগে সে হোটেলে ঘুমিয়েছিল, এখন দাঁড়িয়ে আছে একটা স্বচ্ছ পিরামিডের সামনে, যেটা তৈরি করেছে একজন স্ফিংস। আর সে অপেক্ষা করছে এক পুলিশের জন্য, যাকে সবাই ডাকে ষাঁড় বলে। আমি সালভেদর দালির চিত্রকর্মের মধ্যে আটকা পড়ে গেছি, সে ভাবল। ল্যাংডন মূল প্রবেশ পথের দিকে এগুতে লাগল। একটা বিশাল ঘূর্ণায়মান দরজা। ভেতরের ফোয়ারটা পেরিয়ে গেলে দেখা গেল জায়গাটা আধো আলো আধো অন্ধকার আর একেবারেই ফাঁকা। আমি নক করব? ল্যাংডন অবাক হয়ে ভাবল, হার্ভার্ডের কোনো ইজিপশিওলজিস্ট কি কখনো কোনো পিরামিডের দরজায় নক করে কোনো জবাবের আশা করেছিল কিনা। সে কাঁচের উপর টোকা মারার জন্য হাত ওঠাতেই নিচের অন্ধকার থেকে একজন মানুষের অব্যয় আসতে দেখল। লোকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। দেখতে শক্ত সামর্থ্য আর কালো, প্রায় নিয়ান্ডারথাল মানুষের মতো। পরে আছে কালো ডাবল ব্রেস্টেড স্যুট যা চওড়া কাঁধটাকে ঢেকে রেখেছে।
সে অগ্রসর হচ্ছে অভ্রান্ত কর্তৃত্ব সহকারে, দৃঢ় পদক্ষেপে। লোকটা ফোনে কথা বলছে, কিন্তু তার সামনে আসতেই ফোনটা ছেড়ে দিয়ে ল্যাংডনের দিকে তাকালো সে। আমি বেজু ফসে। ল্যাংডন ঘূর্ণয়মান দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সে ঘোষণা দিল, সেন্ট্রাল জুডিশিয়াল পুলিশের ক্যাপ্টেন। তার কণ্ঠ খুব স্পষ্ট, গমগম করছে, যেন আকাশে মেঘের গর্জন। ল্যাংডন হাত মেলাবার জন্য নিজের হাতটা বাড়িয়ে দিল। রবার্ট ল্যাংডন। ফসের বড়সড় হাতের পাঞ্জাটি ল্যাংডনের হাতটি সজোরে ধরে প্রচণ্ড জোরে চাপ দিল। ছবিটা আমি দেখেছি, ল্যাংডন বলল। আপনার লোক আমাকে বলেছে জ্যাকসনিয়ে নিজে এটি করেছেন। মিস্টার ল্যাংডন, ফসের কঠিন কালো চোখ তার উপর আটকে আছে। আপনি ছবিতে যা দেখেছেন তা সনিয়ে যা করেছে তা শুরু মাত্র। ক্যাপ্টেন বেজু ফসে ক্রুদ্ধ ষাঁড়ের মতো ফুঁসছে। তার চড়া কাঁধটা একটু পেছনের দিকে হেলে থুতনিটা বুকের কাছে আটকে আছে। তেল দেবার জন্য কালো চুলগুলো চকচক করছে। কপালে সম্মুখভাগটি তীরের মতো উঁচিয়ে আছে, আর ভুরু দুটো যেন সেটা বিভক্ত করে রেখেছে। কাছে আসতেই তার কালো চোখ দুটো আরও তীক্ষ্ণ হয়ে উঠল। জলজল করা চোখ দুটো তার সুনামকে আরও বেশি প্রকট করে তুলেছে। কাচের পিরামিডের নিচ দিয়ে চলে যাওয়া বিখ্যাত মার্বেলের সিঁড়ি দিয়ে আর্টিয়ামের ভেতরে ল্যাংডন ফসের পিছু পিছু চলল। তারা এগোতেই দুজন অস্ত্রধারী জুডিশিয়াল পুলিশের দেখা পেল। তাদের হাতে রয়েছে মেশিন গান। ব্যাপারটা খুব পরিষ্কার। আজ রাতে কেউ এখান থেকে ক্যাপ্টেন ফসের আশীর্বাদ ছাড়া ঢুকতে এবং বের হতে পারবে না। গ্রাউন্ড লেভেলের নিচে যেতে যেতে ল্যাংডন ক্রমাগত একটা কাঁপুনি থেকে নিজেকে বাঁচাতে লড়াই করল। ফসের উপস্থিতি সুখকর নয়, আর লুভরকে ওই সময়টাতে প্রায় জীবন্ত কবর দেওয়ার ভূগর্ভস্থ কবরখানা বলেই মনে হচ্ছে। সিঁড়িটা অন্ধকার সিনেমা হলের মতো। ল্যাংডন তার নিজের পায়ের শব্দ শুনতে পেল। শব্দটা উপরের কাঁচে প্রতিফলিত হচ্ছে। সেখানে তাকাতেই ল্যাংডন দেখল স্বচ্ছ কাঁচের ছাদটা। বাইরের আলো সেখানে মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আপনি কি এটা পছন্দ করেন? ফসে জিজ্ঞেস করল। থুতনিটা একটু উপরের দিকে তুলে মাথা নাড়ল সে। ল্যাংডন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে এসব খেলার জন্য খুব বেশি ক্লান্ত। হ্যাঁ, আপনাদের পিরামিডটা সত্যি বিস্ময়কর। ফসে ঘোঁত করে উঠল। প্যারিসের চেহারায় এটা একটা কলঙ্কের দাগ লেগেছে। ল্যাংডন বুঝতে পারল তার সামনের লোকটাকে খুশি করা মোটেই সহজ কাজ নয়। সে ভাবল, ফসের কি কোনো ধারণা আছে যে এই পিরামিডটা যা প্রেসিডেন্ট মিতরার প্রচণ্ড দাবি ছিল, সেটা নির্মিত হয়েছে একেবারে কাটায় কাটায় 666টা স্প্যান দিয়ে? একটা অদ্ভুত অনুরোধ ছিল সেটা, যা সবসময় সমালোচক ও নিন্দুকদের কাছে গরম আলোচনার বিষয় হয়ে আছে। যারা দাবি করে 666 হলো শয়তানের সংখ্যা। ল্যাংডন সিদ্ধান্ত নিল এই প্রসঙ্গটি তুলবে না। তারা যখন আরও নিচে নামতে লাগলো, তখন অন্ধকার ভেদ করে জায়গাটা দৃষ্টির গোচরে চলে এলো। মাটি থেকে 57 ফিট নিচে তৈরি করা লুভরের নতুন স্থাপনা 70,000 বর্গফুটের লবিটাকে মনে হবে অন্তহীন এক গুহা। উপরে লুভরের জমিন যেরকম মধু রঙের পাথর দিয়ে তৈরি, তার সাথে মিল রেখেই এই জায়গায় ব্যবহার করা হয়েছে উষ্ণতা নিরোধক মার্বেল পাথর। নিচের এই জায়গাটি সাধারণত সূর্যের আলো এবং পর্যটকদের পদভারে কম্পিত হয়। আজ রাতে অবশ্য লবিটা অন্ধকার আর ফাঁকা মনে হচ্ছে, আর এতে করে পুরো জায়গাটিতে এক ধরনের হিমশীতল পরিবেশ তৈরি হয়েছে। মিউজিয়ামের নিয়মিত নিরাপত্তারক্ষীরা কোথায়? ল্যাংডন জিজ্ঞেস করল। ওরা ফসে এমনভাবে জবাব দিল যেন ল্যাংডন ফসের দলটির কর্তব্যনিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছে। নিশ্চিতভাবেই আজ রাতে এখানে কেউ প্রবেশ করেছিল, যার এভাবে প্রবেশ করাটা ঠিক হয়নি। রাতের বেলায় লুভরের দায়িত্বে থাকা সব ধরনের লোককেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার লোকজন আজ রাতের জন্য লুভরের নিরাপত্তার ভার নিয়েছে। ল্যাংডন মাথা নেড়ে ফসের সাথে তাল মিলে দ্রুত পায়ে এগিয়ে চলল। জ্যাকসনীয়কে আপনি কীরকম চেনেন? ক্যাপ্টেন জিজ্ঞেস করল। সত্যি বলতে কি, একদমই না। আমরা কখনো দেখা করিনি। ফসেকে মনে হলো খুব অবাক হয়েছে। আপনাদের প্রথম সাক্ষাৎটি সম্ভবত আজ রাতেই হবার কথা ছিল। হ্যাঁ, আমরা ঠিক করেছিলাম আমেরিকান ইউনিভার্সিটিতে আমার বক্তৃতা শেষ হবার পরপরই সেখানে মিলিত হব, কিন্তু উনি আসেননি। ফসে একটা নোট বইয়ে কিছু টুকে নিল। তারা এগোতেই ল্যাংডনের চোখ পড়ল লুভরের লেজার হিসেবে পরিচিত পিরামিডের দিকে। লা পিরামিড ইনভার্সি, একটা বিশাল উল্টো পিরামিড আকৃতির স্কাইলাইট।
যা সিলিং থেকে ঝুলে আছে। প্রবেশপথের টানেল দিয়ে যাবার জন্যে ফসে ল্যাংডনকে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে গেল। সেই টানেলের প্রবেশ মুখের উপরে সাইনবোর্ডে লেখা আছে ড্যানন। ড্যানন উইং হল লুভরের প্রধান 3টি সেকশনের মধ্যে সবচাইতে বিখ্যাত। আজকে সাক্ষাতের জন্য কে অনুরোধ করেছিল? ফসে আচমকা জিজ্ঞেস করল। আপনি নাকি উনি? প্রশ্নটিকে একটু অদ্ভুত মনে হলো। মিস্টার সনিয়ে। ল্যাংডন টানেলে ঢুকতে ঢুকতে কথাটা বলল। ওনার সেক্রেটারি ইমেইলের মাধ্যমে আমার সাথে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করেছিলেন। সেই আমাকে বলেছিল যে কিউরেটর জানতে পেরেছেন আমি এই মাসে প্যারিসে একটা বক্তৃতা দেব, আর তখন তিনি আমার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। কিসের আলোচনা? আমি জানি না, মনে হয় চিত্রকলা সম্পর্কে। আমাদের আগ্রহ একই ধরনের বিষয়ে। ফসকে দেখে মনে হলো সন্দেহপ্রবণ। সাক্ষাতের বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণা নেই? ল্যাংডনের কোনো ধারণাই ছিল না। সে সময় সে খুব বেশি কৌতূহলী ছিল এবং নির্দিষ্ট কোন বিষয় আলোচনা হবে সেটা জিজ্ঞেস করাটা তার কাছে সঙ্গত মনে হয়নি। শ্রদ্ধেয় জ্যাকসন নিয়ে নিজের একান্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখার জন্য সুপরিচিত ছিলেন এবং খুব কম সাক্ষাৎই অনুমোদন করতেন। তাই ল্যাংডন তার সাথে দেখা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞই ছিল। মিস্টার ল্যাংডন, আপনি কি অনুমান করতে পারেন আমাদের খুন হওয়া ব্যক্তিটি আসলে কী বিষয় নিয়ে আপনার সাথে আজ রাতে দেখা করতে চেয়েছিলেন? এটা জানা খুবই দরকারি। প্রশ্নটির ইঙ্গিত ল্যাংডনকে অস্বস্তিতে ফেলে দিল। আমি আসলে অনুমান করতে পারছি না। আমি জিজ্ঞেস করিনি। ওনার সাথে যোগাযোগ হবে এই ভেবে আমি খুব সম্মানিত বোধ করেছিলাম। আমি মিস্টার সনির কাজকে খুব শ্রদ্ধা করি, তার ভক্ত ছিলাম। ওনার লিখিত বইপত্র প্রায়শই শ্রেণীকক্ষে ব্যবহার করতাম। ফসে তার নোট বইয়ে এইসব টুকে নিল। দুজন লোক তখন ড্যানন উইংসের প্রবেশপথের টানেলের অর্ধেক পথে এসে পড়েছে। ল্যাংডন দেখতে পেল পথের শেষ মাথায় একজোড়া অ্যাক্সেলেটর। দুটোই থেমে আছে। তো আপনারা একই বিষয়ে আগ্রহী ছিলেন? ফসে জিজ্ঞেস করল। হ্যাঁ, সত্যি বলতে কি গত বছরের বেশিরভাগ সময়ই আমি এমন একটি বিষয়ে বই লিখতে ব্যস্ত ছিলাম যে বিষয়ে মিস্টার সনিয়ের দক্ষতা ছিল। আমি ওনার মাথা থেকে আরও কিছু জিনিস নিতে যাচ্ছিলাম। কথাটা বোধহয় ফসে ঠিক বুঝতে পারল না। আমি ওনার চিন্তাভাবনাগুলো সম্পর্কে জানতে চাইছিলাম আর কি। আচ্ছা, বিষয়টা কি ছিল? ল্যাংডন দ্বিধান্বিত হলো। কিভাবে বলবে ঠিক বুঝতে পারছিল না। লেখার বিষয়বস্তু ছিল দেবীদের আইকনোগ্রাফি সম্পর্কিত, পবিত্র নারী, পূজা এবং তার সাথে চিত্রকলার প্রতীকের সংযোগ। ফসে তার চুলে আলতো করে আঙুল চালালো। সনিয়ের এ ব্যাপারে খুব জানাশোনা ছিল? তার চেয়ে বেশি কেউ জানত না। বুঝেছি। ল্যাংডন বুঝতে পারল ফসে আসলে কিছুই বোঝেনি। জ্যাকসনিয়াকে দেবী আইকনোগ্রাফির ব্যাপারে এ বিশ্বের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র পুরাকৃতি সংক্রান্ত দেবী পূজা, স্ত্রী পূজা, উইকা এবং পবিত্র নারী সম্পর্কে তার ব্যক্তিগত আগ্রহের কারণেই নয়, বরং লুভরে 20 বছর ধরে কিউরেটর হিসেবে থাকাকালীন সময়ে সনিয়া লুভরে সারা পৃথিবীর দেবীদের চিত্রকলার এক বিশাল সংগ্রহ তৈরি করতে সাহায্য করেছিলেন। লা ব্রিজের কুরাল থেকে প্রাচীন গ্রিকের ডেফলিন মন্দিরের নারী যাজকদের চিত্রকলা, স্বর্ণকাদুচি ওয়ার্নস, শত শত ইয়েতাঙ্ক, প্রাচীন মিশরের শয়তানের ক্ষমতা রহিতকরণের জন্য ব্যবহার করা এক ধরনের গোখরো সাপ এবং আইসিস দেবী সেবায়রত হোরাসের বিস্ময়কর ভাস্কর্য। সম্ভবত জ্যাকসনি আপনার পাণ্ডুলিপি সম্পর্কে জানত। ফসে বলল, তিনি আপনার বইয়ের জন্য তার সাহায্যের ব্যাপারে সাক্ষাতের প্রস্তাব করেছিলেন। ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। আসলে এখন পর্যন্ত আমার পাণ্ডুলিপি সম্পর্কে কেউ কিছু জানে না। সেটা এখনও খসড়া পর্যায়ে আছে। আমি ওটা আমার সম্পাদক ছাড়া আর কাউকে দেখাইনি। ফসে চুপ মেরে গেল। ল্যাংডন পাণ্ডুলিপিটা কেন অন্য কাউকে দেখায়নি সেটা অবশ্য বলল না। 300 পৃষ্ঠার খসড়া, আকর্ষণীয় শিরোনাম সিম্বলস অব দ্য লস্ট স্যাক্রেড ফ্যামিনিন। সমকালীন প্রতিষ্ঠিত ধর্মমতগুলোর আইকনোগ্রাফি সম্পর্কে কিছু নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা নিশ্চিতভাবেই বিতর্কিত হবে। শুনছিলেন ড্যান ব্রাউনের উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর প্রথম পর্ব। এই মিস্ট্রি থ্রিলার উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।